পল্টনে চলছে বিএনপির তারুণ্য সমাবেশ। নেতাকর্মীদের ঢল, বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্যানেল ভোটে মেয়র নির্বাচনের প্রস্তাবে সব মহলের দ্বিমত। জনগণের রায় প্রকাশের অধিকার ক্ষুণ্ণ হবে বলছেন বিশেষজ্ঞরা। অধ্যাদেশ নিয়ে কর্মচারীদের দাবি প্রধান উপদেষ্টাকে জানাবেন মন্ত্রিপরিষদ সচিব। আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ বলছেন সংযুক্ত পরিষদ নেতারা। এবং কোরবানির ঈদ সামনে রেখে চট্টগ্রামে পশুর হাটে শেষ মুহূর্তের প্রস্তুতি। 9 লাখ গবাদি পশু কেনাবেচার আশা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবার বিস্তারিত। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত তারুণ্যের সমাবেশে ঢল নেমেছে দলটির নেতাকর্মীরা। জাতীয়তাবাদী ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে 15 লাখ তরুণ উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির তারুণ্যের সমাবেশের খবর জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির এবং তামজিদ ভুঁইয়া। আর শুরুতেই যাব হুমায়ুন কবির কাছে। হুমায়ুন, আপনি তো তারুণ্যের সমাবেশে আছেন, সেখানকার আসলে সবশেষ পরিস্থিতি কি হচ্ছে জানাবেন? ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে যে বিশাল মিছিল এসেছে, যুবদল ঢাকা মহানগর উত্তরে ধন্যবাদ জানাচ্ছি। যুবদলের ঢাকা মহানগর উত্তরে বিপ্লবী 1 নম্বর যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, ধন্যবাদ জানাচ্ছি। যুগ্ম আহ্বায়ক মোস্তানা হোসেন মাসুদকে ধন্যবাদ জানাচ্ছি। যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন টিপুকে ধন্যবাদ জানাচ্ছি। যুগ্ম আহ্বায়ক বিক্রম খানকে ধন্যবাদ জানাচ্ছি। যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদকে ধন্যবাদ জানাচ্ছি। যুগ্ম আহ্বায়ক সুরাজউদ্দিন আহমেদকে ধন্যবাদ জানাচ্ছি। যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিনকে ধন্যবাদ জানাচ্ছি। যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনিরকে ধন্যবাদ জানাচ্ছি। তারুণ্য অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ, সমাবেশটি দুটা শুরু হওয়ার কথা থাকলেও অর্থাৎ সকাল থেকে বিভিন্ন বিভাগ থেকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং ফরিদপুর বিভাগ থেকে কিন্তু নেতাকর্মীরা কিন্তু এসেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লোকারণ্য পরিণত হয়েছে। এখানে তরুণদের যে রাজনৈতিক অধিকার যে প্রতিষ্ঠার যে সমাবেশ, সেই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে জেলা থেকে যারা এসেছেন পাশাপাশি যে তারুণ্য সমাবেশে যারা তারুণদের যে চিন্তা ভাবনা, তারুণের যে ভাবনাটাকে আপনারা কি মেসেজ দিতে চান তরুণদেরকে যদি একটু বলতেন আমাদের। বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে আমরা শুধু একজন নিছকই ভোটার ভাবছি না, মানবিক এবং কল্যাণকর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের কণ্ঠস্বরকে সামনে এগিয়ে নেওয়ার জন্যই আমাদের চিন্তা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পলিটিক্যাল পলিসির কেন্দ্রভূমিতে রয়েছে তারুণ্য। সেজন্যই আজকের এই তারুণ্যের সমাবেশের মধ্যে দিয়ে আমরা এই বার্তাটুকু দিতে চাই যে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে আমরা তরুণদের সাথে নিয়ে পথ চলব। তাছাড়া তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। রাজনৈতিক অধিকারের প্রথম এবং প্রধান অধিকার হচ্ছে ভোটাধিকার। দুর্ভাগ্যজনক হলেও সত্য, ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার 16 বছরে সব ধরনের ভোটার ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমরা সেই ভোটার ব্যবস্থা পুনরুদ্ধার করতে চাই, তরুণদের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। সেই জন্যই আমাদের এই সমাবেশ। ধন্যবাদ। সরি, আপনি শুনছেন যে আসলে বিগত 16 বছর ধরে যে তরুণেরা ভোট দিতে পারেন, তরুণদের যে ভোটাধিকার প্রতিষ্ঠা, তরুণদের যে রাজনৈতিক অধিকার যে সমাবেশের মাধ্যমে তরুণদের চিন্তা ভাবনা, আমাদের রাষ্ট্র পরিচালনা, তরুণদের যে চিন্তা, সেই চিন্তাকে তারা অর্থাৎ কাজে লাগিয়ে অর্থাৎ বাংলাদেশ বিনির্মাণের সদস্য থাকবেন, এই ছিল অর্থাৎ এখানে তরুণদের সমাবেশের যে চিন্তা ভাবনা, তরুণদের চিন্তা ভাবনা। অর্থাৎ আমার প্রিয় সহকর্মী তানজিদ আছেন, আমরা সরাসরি চলে যাবো তানজিদের কাছে। তানজিদ,
জি ধন্যবাদ। আপনারা জানেন যে বিএনপির তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে যেই বিএনপির নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতদিন থেকেই কিন্তু এখানে মঞ্চ প্রস্তুত করা হয়েছিল। আজকে এখানে ঢাকা সহ ঢাকার আশপাশের যেই নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে জড়ো হয়েছে তারুণ্যের সমাবেশে। এই তারুণ্যের সমাবেশকে ঘিরে তরুণদের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তির যে দাবি, সেই দাবিটি কিন্তু বারবার উত্থাপিত হয়েছে এবং আগামী দিনে যেন ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয় সেই অধিকার কথা কিন্তু বারবার করে বলা হচ্ছে। আমি আছি বিএনপির নয়াপল্টনের যে আজকে তারুণ্যের সমাবেশে আসছেন, বার্তা দিতে চান তরুণদের মাঝে তারুণদের রাজনৈতিক অধিকার এবং রাজনৈতিক ক্ষমতায়নের জন্য আজকে যে ঢাকা বিভাগ এবং আমি এসেছি প্রায় এখানে 50 লক্ষ লোকের সমাবেশে জানান দিতে চাই আগামী যুব সমাজের রাজনীতি তানজিদ ভুঁইয়া এবং হুমায়ুন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। কাউন্সিলর ভোটে মেয়র নির্বাচনে সংস্কার কমিশনের প্রস্তাবে একমত পোষণ করতে পারছেন না কেউই। রাজনৈতিক নেতা থেকে জনপ্রতিনিধি এমনকি বিশেষজ্ঞ সব পক্ষের মধ্যেই রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। খুলনা থেকে শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাব এনে সুপারিশ জমা দিয়েছে সংস্কার কমিশন, যেখানে বলা হয়েছে স্থানীয় পর্যায়ে শুধু সদস্য ও কাউন্সিলর পদে সরাসরি ভোট হবে। এরপর তারা নিজেদের ভোটে চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত করবেন। সংস্কার কমিশনের এমন প্রস্তাবের বিরোধিতা করে সাবেক জনপ্রতিনিধিরা বলছেন, গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে জনগণের প্রত্যক্ষ ভোটেই সিটি বা পৌর মেয়র নির্বাচিত হওয়া উচিত। সংস্কার যদি পাইতে হয় আর গণতন্ত্র যদি ফিরিয়ে পেতে হয়, তাহলে তো ভোট তো আমার গণতান্ত্রিক অধিকার। মানুষ যদি তার ভোটকে প্রয়োগ করতে না পারে, মেয়র যদি মানুষের ভোটে তৈরি না হতে পারে, তাহলে তো মানুষের আকাঙ্ক্ষায় মানুষ পৌঁছাতে পারবে। জনগণের প্রত্যক্ষ ভোটেই একটি নির্বাচিত মেয়র, একটি উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র এটা হওয়া উচিত। সরাসরি ভোট করলে কাঙ্ক্ষিত জনগণের সেবা দেওয়া যায়, কারণ চেয়ারম্যান মহোদয়ের কাজ একরকম আর ইউপি সদস্যদের কাজ হচ্ছে আরেক রকম। সংস্কার কমিশনের এই প্রস্তাবকে আমি এটা গণবিরোধী এবং গণতন্ত্র বিরোধী বলে মনে করি। জনগণের প্রত্যক্ষ ভোটে মেয়র নির্বাচিত হবেন এবং তিনি জনগণের নিকট দায়বদ্ধ থাকবেন। রাজনৈতিক নেতাদের মতে সরাসরি ভোটে মেয়র বা চেয়ারম্যান নির্বাচিত না হলে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর মতামত উপেক্ষা করা হবে। মুষ্টিমেয় কাউন্সিলর বা মেম্বার তারা তাদের স্বার্থে কাউকে চয়েস করতে পারে, কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীর মতামতকে উপেক্ষা করা এটা কোনোভাবেই উচিত হবে না। স্থানীয় নির্বাচন সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, আমরা এটার পক্ষে নই। আমরা চাই সরাসরি গ্রাসরুট লেভেল থেকে মেম্বার, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, পৌর মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, মেয়র, ইভেন জেলা পরিষদের চেয়ারম্যান সরাসরি মানুষের ভোটে নির্বাচিত হোক, এটাই আমাদের আকাঙ্ক্ষা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জনগণের ভোটেই প্রতিনিধি নির্বাচন করা উচিত বলে মনে করেন বিশিষ্টজনেরা। জনগণের ভোট প্রদান, ভোটের অধিকার, এই অধিকারের জন্য এত লড়াই, এত সংগ্রাম, এত রক্ত, এত জীবন, যদি সেই জনগণই যদি সেই ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করতে না পারেন, তাহলে এই সকল স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসটা আসলে ব্যর্থতায় পর্যবেসিত হবে। আমরা যদি প্রকৃতভাবেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তাহলে প্রয়োজন হচ্ছে সরাসরি জনগণের
প্রতিনিধি জনগণকে নির্বাচন করার দায়িত্ব দেওয়া উচিত। সংস্কার কমিশনের প্রস্তাবকে গণবিরোধী আখ্যা দিয়েছেন তারা। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা সংবাদ। কারামুক্ত হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রিজন সেল থেকে বের হয়ে শাহবাগ মোড়ে আয়োজিত এক জনসভায় যোগ দেন তিনি। বলেন, এতদিন ন্যায় বিচার ছিল না, এখন প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যে। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান দেশ ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এমআর আসাদের রিপোর্ট। মঙ্গলবার রাতে সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ায় অপেক্ষা ছিল শুধু মুক্তি পাওয়ার। বুধবার সকাল 9:30টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে বেরিয়ে শাহবাগ মোড়ে সমাবেশে যোগ দেন এটিএম আজহারুল ইসলাম। সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে নিজেকে স্বাধীন মুক্ত উল্লেখ করে বাকি জীবন দলীয় নেতাকর্মীদের সঙ্গে কাটানোর অঙ্গীকার করেন। এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন। আসুন, এই দেশ আমাদের সবার, এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা ঐক্য অনুযায়ী এই দেশটাকে ইসলামী সমাজ করার আকাঙ্ক্ষা আমরা সবাই এগিয়ে যেতে পারি। আল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। জামায়াত আমির তার বক্তব্যে দেশ ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। যে মানুষটাকে দীর্ঘ 14টি বছর গাড়ের উপর মৃত্যুদণ্ড দিয়ে যার উপর জুলুম করা হয়েছে, সেই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, সেই মহান রব তাকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। সব ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুত থাকার নির্দেশও দেন শফিকুর রহমান। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। 4 দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দিবাগত রাত 2:10 তাকে বহনকারী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। নিকেই সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও দ্বিপক্ষীয় সফর হিসেবে আলাদা গুরুত্ব পাচ্ছে প্রধান উপদেষ্টার এই সফর। দুদেশের মধ্যে 7টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষর সইয়ের সম্ভাবনা রয়েছে। আগামী 31 মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। একদিনের জন্য কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচি স্থগিত রাখায় আজ স্বাভাবিকভাবেই চলছে সচিবালয়ের কার্যক্রম। সকাল থেকে কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ দপ্তরে অফিস করেন। এদিকে কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে মন্ত্রিপরিষদ সচিব এর সাথে ভূমি সচিবের নেতৃত্বে পর্যালোচনা কমিটির বৈঠক হয়। পরে ভূমি সচিব এস.এম. সালেহ বলেন, মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানানোর পর পরবর্তী সিদ্ধান্ত আসবে। আর সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির জানান, সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ পর্যন্ত কি আলোচনা হয়েছে প্রত্যেকে আমরা সেটি স্যারকে জানিয়েছি, যাতে স্যারের সুবিধা হয় মানে পরিবেশটা অ্যানালাইসিস করার জন্য। জি, কতদিনের মধ্যে এটা তো আইন হতেও সময় লাগে, বাতিল হতেও সময় লাগে। ভিতরে যে আলোচনা হয়েছে সেখানে আমরা পার্টিসিপেট করিনি। এখন আমরা স্যারের কাছে যাব, স্যারের সাথে আলোচনা করে তারপর আমরা কর্মসূচি ঘোষণা করব। সন্ধ্যা নাগাদ দেশের বিভিন্ন জায়গায় ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে পটুয়াখালী সহ উপকূলীয় অঞ্চলে সকাল থেকে শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 12 থেকে 15 কিলোমিটার বেগে বইছে বাতাস। আবহাওয়া দপ্তর জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে। এ কারণে পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। মাছ ধরা নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে নিরাপদে থাকতে বলা হয়েছে। দর্শক, আবহাওয়া পরিস্থিতি জানতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন হাওলাদার। খোকন, আজ তো ঝড় হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। উপকূলীয় জেলাগুলিতে বর্তমান অবস্থান কি বিরাজ করছে, আর আবহাওয়া অফিসের পরবর্তী পূর্বাভাস সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন কি? এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালী সদরে। আপনাকে জানিয়ে রাখি যে সমুদ্রে কিন্তু যে ঘূর্ণি এই ঝড়ের একটি যে আভাস রয়েছে, তার প্রেক্ষিতে কিন্তু পটুয়াখালীতে
বর্তমানে ৩ নম্বর যে সতর্ক সংকেত সেটা কিন্তু দেখিয়ে যেতে বলা হয়েছে। আমরা দেখেছি যে গতকালকে থেকে কিন্তু পটুয়াখালীতে হালকা এবং ভারী বৃষ্টি কিন্তু চলমান রয়েছে। আমরা সকালবেলা থেকেও কিন্তু দেখতে পেয়েছি যে থেমে থেমে কিন্তু পটুয়াখালীতে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগেও কিন্তু পটুয়াখালীতে কিন্তু ভারী এই যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু আমরা দেখেছি। এতে কিন্তু সাধারণ যারা জনগণ রয়েছে, যারা তাদের কিন্তু জীবন মানে কিন্তু অনেকটা ব্যাঘাত ঘটছে। বিশেষ করে যারা নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু তাদের কিন্তু এই যে বৃষ্টির কারণে কিন্তু তাদের কি অনেকটা বেগ পেতে হচ্ছে। এছাড়াও যারা স্কুল কলেজগামী যে ছাত্রছাত্রী রয়েছেন তারাও কিন্তু অনেকটা আমরা দেখেছি যে ভিজে তারা কিন্তু ভিজে কিন্তু স্কুলে গিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, আমরা জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন যে 58 দিনের যে অবরোধ চলছে, সমুদ্রে মাছ ধরার নিষেধ যে রয়েছে, সেই কারণে কিন্তু জেলারা কিন্তু নিরাপত্তায় রয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ঘূর্ণিঝড় বা যে কোনো বিষয়ে কিন্তু তারা কিন্তু প্রস্তুতি গ্রহণ করেছে। খোকন, আপনাকে ধন্যবাদ। ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রামে কোরবানির পশুর হাটে চলছে শেষ বেলার প্রস্তুতি। এবার বন্দরনগরীতে 9 লাখ পশু কেনাবেচা হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। রিয়াজউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামের সাগরিকা, বিবিরহাট, বাদামতলী, কর্ণফুলী, পতেঙ্গা ও কালুরঘাট সহ অন্তত 14টি স্থানে চলছে শেষ সময়ের প্রস্তুতি। কোথাও চলছে ত্রিপল বা ছাউনি স্থাপন কাজ, কোথাও আবার বানানো হচ্ছে গবাদি পশু রাখার ঘর। 18 থেকে যে কাম ধরছি, এখনো চলতেছে কাম, এখনো চলমান আছে। কুষ্টিয়া, যশোর, মাগুরা, রাজশাহী, ঝিনাইদহ, বগুড়া, শেরপুর, জয়পুর বিভিন্ন স্থান থেকে গরু এখানে আসে। বেচা বিক্রিও ভালো হবে আল্লাহ দিলে। আপনার আইন শৃঙ্খলা বাহিনীও ঠিক আছে। আমাদের টার্গেট আছে 29 তারিখ 28 তারিখ আমাদের কাজ কিনে দেবে সহকারে। সিটি কর্পোরেশনের অধীনে 9 এবং জেলা প্রশাসনের অধীনে 6টি অস্থায়ী হাট বসানো হচ্ছে। নিরাপত্তা তদারকিতে সিসিটিভি ক্যামেরা এবং ব্যবস্থাপনায় থাকছে মেডিকেল টিম, স্যানিটেশন কর্মী ও পরিচ্ছন্নতা ব্যবস্থা। যে সাপোর্ট তাদের দরকার সেটা আমি লিখে দিয়েছি। বিশেষ করে সেখানে পানির ব্যবস্থা খুব দরকার, নলকূপের ব্যবস্থা দরকার, লাইটের ব্যবস্থা দরকার, মাটি ভরাট সহ ময়লা আবর্জনা পরিষ্কার। তো সব মিলিয়ে সেগুলো তাদেরকে আমি স্ব জায়গায় তাদেরকে বলে দিয়েছি, তাদেরকে যাতে সাহায্য করা হয়। জেলা প্রাণী সম্পদ অফিস জানায়, এই বছর চট্টগ্রামে কোরবানির পশুর চাহিদা প্রায় 9 লাখ। এর মধ্যে প্রায় 8,60,000 পশুই স্থানীয় খামার থেকে সরবরাহ করা হবে। চট্টগ্রামে আমাদের কোরবানির পশুর চাহিদা হলো 8,96,212। আমাদের উৎপাদিত আছে 8,60,720। আমাদের আরও প্রয়োজন হবে 35,000 সামথিং গরু আরও আমাদের দরকার। প্রস্তুতি ও ব্যবস্থাপনায় বিশেষ নজর না দিলে ক্রেতা বিক্রেতা উভয়ই ভোগান্তিতে পড়তে পারে বলে মনে করেন হাট সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। মোহনা টেলিভিশনের প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ জিয়াউদ্দিন আহমেদ মজুমদারের 8ম মৃত্যুবার্ষিকী আজ। 2017 সালের এই দিনে মাত্র 38 বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে পরলোকে পাড়ি জমান তিনি। মৃত্যুবার্ষিকীতে জিয়াউদ্দিন আহমেদ মজুমদারকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে মোহনা পরিবার। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। জিয়াউদ্দিন আহমেদ মজুমদার সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদারের বড় ছেলে। দায়িত্বে ছিলেন মোহনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের। স্বপ্ন ছিল তার আকাশ ছোঁয়া। মোহনাকে দেখতে চেয়েছিলেন অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল হিসেবে। দর্শক জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানোর লক্ষ্যে এগোচ্ছিলেন দৃঢ়তার সঙ্গে। মালিক শ্রমিক নয়, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের ভাবতেন সহকর্মী। সংবাদ কিংবা অনুষ্ঠানমালা কিভাবে আরও ভালো করা যায় সে বিষয়ে দিক নির্দেশনার পাশাপাশি দিতেন দিল খোলা পরামর্শ। বাবা আলহাজ কামাল আহমেদ মজুমদার ছিলেন তার আদর্শ পুরুষ। ভীষণ রকমের ভালোবাসতেন মা এবং ছোট ভাই বোনদের। হৃদয় জুড়া ছিল একমাত্র মেয়ে মালিহার বসবাস। আদর করে তাকে ডাকতেন প্রিন্সেস। ছেলের অকাল মৃত্যুশোক বইতে হচ্ছে বৃহত্তর মিরপুরের উন্নয়নের উপকার আলহাজ কামাল আহমেদ মজুমদারকে। প্রতিনিয়ত ছেলের কবর জিয়ারত করা তার অভ্যাসে পরিণত হয়েছে। প্রয়াত জিয়াউদ্দিন আহমেদ মজুমদারের স্মরণে গড়ে তোলা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। ঢাকা ধামরাইয়ে নিজস্ব জায়গায় মাদ্রাসা ও মসজিদের পাশাপাশি এতিমখানা গড়ে তুলেছেন তিনি। এসবের নামকরণ করা হয়েছে জিয়াউদ্দিন আহমেদ মজুমদারের নামে।
মাত্রই ৩৮ বছরের জীবন তার, অথচ এর মাঝেই উদারতা, বিচক্ষণতা আর ভালোবাসার বন্ধনে ঋণী করে যান আপনজন সহ বহু মানুষকে। মৃত্যুবার্ষিকীতে মোহনা টেলিভিশন পরিবারের পক্ষ থেকে আলহাজ জিয়াউদ্দিন আহমেদকে গভীর শ্রদ্ধা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। নকল পণ্যের বাজারজাত প্রতিরোধে ডিজিটাল ওয়ারেন্টি নিশ্চিত করেছে জাপানের বিশ্ববিখ্যাত ব্র্যান্ড সনি। সার্ভিসটি চালুর ফলে গ্রাহকরা সনি স্মার্ট থেকে পণ্য কেনার ক্ষেত্রে তাৎক্ষণিক ওয়েবসাইটে প্রকাশ করে পণ্যটি আসল নাকি নকল তা যাচাইয়ের সুযোগ পাবেন। একই সঙ্গে করাতে পারবেন ওয়ারেন্টি রেজিস্ট্রেশন। রাজধানীর আগারগাঁয়ে সেবাটির যৌথভাবে উদ্বোধন করেন এমআরডিসি, সনি সাউথ ও স্মার্ট টেকনোলজি বিডি। এবারে জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ত্রাণ নিতে আসা ৩ নিরন্ন মানুষকেও গুলি করে হত্যা করেছেন নেতানিয়াহু সেনারা। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আগুন নিয়ে খেলছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওদিকে সরকারি অনুদান কাটছাট করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে সংবাদ মাধ্যম এনপিআর। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের বর্বরতায় ফিলিস্তিনের গাজা এখন মৃত্যুপুরী। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ছিন্ন ভিন্ন মৃতদেহ। ২.৫ মাসের অবরোধে উপত্যকাটিতে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। আন্তর্জাতিক চাপের মুখে অবরোধ শিথিল করলেও সেনাদের পৈশাচিকতা কাটেনি। রাফা অঞ্চলে ত্রাণ নিতে আসা মানুষের উপর প্রকাশ্যে গুলি চালিয়ে ৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ঘটনার কড়া নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এর আগে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে চালানো বিমান হামলায় প্রাণ হারায় শখানেক ফিলিস্তিনি। টানা ১৯ মাস ধরে চলা তাণ্ডবে ৫৪,০০০ ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একহাত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পুতিন আগুন নিয়ে খেলছেন বলে মন্তব্য করেন তিনি। যুদ্ধবিরতি নিয়ে অশানুরূপ অগ্রগতি না হওয়ার জন্য রুশ প্রেসিডেন্টকে দায়ী করেন ট্রাম্প। বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা সাক্ষাৎকারের সময়সূচি সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। শিক্ষার্থীদের পরিচয় ও কর্মকাণ্ড সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য যাচাই বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে সরকারি অনুদানে কাটছাট করতে ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করেছে দেশটির সংবাদ মাধ্যম এনপিআর। গণমাধ্যমটির বিরুদ্ধে সংবাদ প্রচারে পক্ষপাতিত্ব করার অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর। ক্রিকেট। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান দল। লাহোরে বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে খেলা। গেল কয়েকদিন আগে সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারলেও পাকিস্তানের বিপক্ষে ভালো কিছু করার আশা বাংলাদেশের। এক ব্রিফিংয়ে টাইগার কাপ্তান লিটন জানান, যে কোনো দলকে হারানোর সামর্থ্য আছে দলের। যদিও টি-20 ফরম্যাটে এ পর্যন্ত 19 বার পাকিস্তানের সঙ্গে খেলে বাংলাদেশ জিতেছে মাত্র 3টিতে। তারপরেও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না পাক অধিনায়ক সালমান। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। পল্টনে চলছে বিএনপির তারুণ্য সমাবেশ। নেতাকর্মীদের ঢল, বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্যানেল ভোটে মেয়র নির্বাচনের প্রস্তাবে সব মহলের দ্বিমত। জনগণের রায় প্রকাশের অধিকার ক্ষুণ্ণ হবে বলছেন বিশেষজ্ঞরা। অধ্যাদেশ নিয়ে কর্মচারীদের দাবি প্রধান উপদেষ্টাকে জানাবেন মন্ত্রিপরিষদ সচিব। আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ বলছেন সংযুক্ত পরিষদ নেতারা। এবং কুরবানি ঈদ সামনে রেখে চট্টগ্রামে পশুর হাটে শেষ মুহূর্তের প্রস্তুতি। 9 লাখ গবাদি পশু কেনাবেচার আশা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।